জি ম্যাম, আপনি শুরু করেন, আমাদের লাইভ চলতেছে। আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের ডেমো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার উম্মে খাদিজা, মেন্টর হিসাবে আছি নিউরন গাইনি অ্যান্ড অবস এইডে। আজকে আমি ডাক্তার উম্মে খাদিজা, এমবিবিএস ডিএমসি বিসিএস হেলথ এইচসিপিএস পার্টন অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই টপিকটা আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে যে এই টপিকটা কোন পেপারের জন্য ইম্পর্টেন্ট। এইচসিপিএস পার্ট অন পেপার 2 এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এটা এন্ডোক্রাইনোলজি রিলেটেড একটা ডিসঅর্ডার। আর পেপার 3 তেও এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু এটা গাইনোকোলজিক্যাল একটা প্যাথোলজি এই হিসাবে। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। এই টপিক থেকে আমাদেরকে কি কি জানতে হবে সেটা আগে আমি বলে ফেলি। প্রথমে জানতে হবে যে এই ডিসঅর্ডারটা কোন সিস্টেমের ডিসঅর্ডার, যেটা আমি আগেই বললাম এন্ডোক্রাইনোলজির একটা ডিসঅর্ডার। তারপরে এর ডায়াগনস্টিক ফিচার গুলো জানতে হবে, এর প্যাথোলজি, হিস্টোলজি, ক্লিনিক্যাল ফিচার্স, প্যাথোফিজিওলজি এগুলো সম্পর্কে জানতে হবে। ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সম্পর্কেও একটা ভালো ধারণা রাখতে হবে। ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ডিটেলসে যে ডোজ বা ডোজ শিডিউল, কোন কোন ড্রাগ ইউজ করা হয় সেটা জানলেই হবে, খুব ডিপে জানার দরকার নেই। আচ্ছা, এখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে স্টেন অ্যান্ড লিভেনথ্যাল সিনড্রোম। নামকরণ করা হয়েছে যে যারা সর্বপ্রথম এই ডিজিজটাকে বর্ণনা করেছেন তাদের নাম অনুসারে। অনেক সময় স্টেমে বলে দিতে পারে স্টেন অ্যান্ড লিভেনথ্যাল সিনড্রোম সম্পর্কে কোনটি সঠিক। এভাবে একটা এমসিকিউ এর কোশ্চেন যদি করে সেক্ষেত্রে ট্রু ফলস দাগাতে হতে পারে, তখন আমরা যাতে বুঝতে পারি যে এটা আসলে কি বোঝাচ্ছে। অনেকে এটা নাও বুঝতে পারে যে এটা আবার কোথা থেকে আসলো এর ভিতরে। তো ঠিক আছে, এটা যেন আমরা করতে পারি। তো এখানে দেখেন, এটা মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার ইন ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ। তার মানে দেখেন এখানে খুব সুন্দরভাবে বলা আছে মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডার। যেখানে দেখবেন যে এভাবে বলা আছে মোস্ট কমন অথবা মেইনলি, প্রিফারেবলি, এই কথাগুলো যখন উল্লেখ থাকবে সেই লাইনটা খুব ভালোভাবে পড়তে হবে এসবি স্টেমের জন্য। তখন মনে করতে হবে যে এটা এসবি এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। কারণ এখান থেকে প্রশ্ন আপনাকে সরাসরি হয়তো বলতে পারে যে মোস্ট কমন এন্ডোক্রাইন ডিসঅর্ডারটা কি রিপ্রোডাক্টিভ এজে ওমেনদের জন্য। মেয়েদের জন্য এটা মোস্ট কমন পিসিওএস। আচ্ছা, আর ইটিওলজি যদি বলতে চাই, একটা সিঙ্গেল ইটিওলজি দিয়ে এটা বর্ণনা করা যাবে না। এর পিছনে মাল্টিফ্যাক্টোরিয়াল এবং পলিজেনিক কন্ডিশন এটা একটা, এবং এর পিছনে অনেক কিছু জড়িত, যেমন সাইকোলজিক্যাল স্ট্রেস, ওবেসিটি, ঠিক আছে। তারপরে জেনেটিক ইনহেরিটেন্স। অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের অনেকের পিসিওএস থাকলে সেই মেয়েদের পিসিওএস হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এরপরে আসছি ডায়াগনোসিসে। পিসিওএস এর ডায়াগনোসিস এটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। এই 3টা পয়েন্ট খুবই ভালোভাবে মনে রাখতে হবে। কি কি যে এখানে যে 3টা পয়েন্ট বলা আছে তার মধ্যে যে কোনো 2টা অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। পিসিওএস হওয়ার জন্য অ্যাটলিস্ট 2টা ক্রাইটেরিয়া থাকতে হবে। সে ইয়েগুলো কি কি? একটা অলিগো অ্যান্ড অর অ্যান ওভুলেশন, মানে পিসিওএস পেশেন্টের ওভুলেশন বন্ধ থাকতে পারে বা অলিগো ওভুলেশন হতে পারে। সে তারপর হাইপার অ্যান্ড্রোজেনিজম, সেটা হতে পারে ক্লিনিক্যাল অথবা বায়োকেমিক্যাল অথবা উভয়ই হতে পারে। ঠিক আছে, আর একটা পলিসিস্টিক ওভারিস। তো এখন একটা পেশেন্ট আসলে আপনি বুঝবেন কিভাবে যে অ্যানোভুলেশন? সে বলতে পারে যে আমার মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স, কি যে আমার মাসিক অনেকদিন ধরে হচ্ছে না, অথবা
অনেকদিন পর পর হয়, অলিগো ওভুলেশন বা মানে অ্যানোভুলেশনের কারণে অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া হতে পারে। আরেকটা কি, হাইপার অ্যান্ড্রোজেনিজমের জন্য ক্লিনিক্যাল কি ফিচার পাবো? পেশেন্ট দেখলে আমরা বোঝা যায় এটা যে হাইপার মানে হার্সুটিজম থাকে পেশেন্টের, অবাঞ্ছিত লোম যেটাকে আমরা বলি, শরীরের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম থাকতে পারে। এটা একটা গেল। এছাড়াও একনি, অ্যালোপেশিয়া এইসব সিমটম গুলো পেশেন্টের দেখা যায়। এটা ক্লিনিক্যালি এভিডেন্ট হতে পারে, অথবা দেখা গেল ক্লিনিক্যাল সিমটম নাই, কিন্তু আমরা যখন ইনভেস্টিগেশন করছি তখন দেখছি যে সেরাম টেস্টোস্টেরন লেভেলটা হাই বা অন্যান্য যে অ্যান্ড্রোজেন আছে সেগুলো লেভেলটা হাই। আর একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিস। তো একটা ওভারিকে আমরা কখন পলিসিস্টিক বলবো? যখন ওভারির সাইজটা এনলার্জড হবে এবং অনেক মাল্টিপল সিস্ট থাকবে ওভারিতে, যেটা কর্টেক্সে থাকবে, পেশেন্টের কর্টেক্সে যখন থাকবে, এগুলোই হচ্ছে পলিসিস্টিক ওভারির ফিচার। এখন দুইটা লাইন এখানে দেখেন, হাইপার অ্যান্ড্রোজেনিজম ইজ দ্য কি ফিচার। এই তিনটা ফিচারের মধ্যে যদি কি ফিচার বা মোস্ট সিগনিফিক্যান্ট ফিচার বলা হয় তাহলে সেটা হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম। ঠিক আছে, আর আরেকটা কথা, নট অল ওমেন উইথ আইসোলেটেড পলিসিস্টিক অ্যাপিয়ারিং ওভারি হ্যাভ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা পেশেন্টকে আপনি রুটিনলি দেখা গেল অ্যাবডোমিনাল পেনের জন্য আল্ট্রাসোনোগ্রাম করলেন, সেখানে দেখা যাচ্ছে তার ওভারিটা একটু পলিসিস্টিক ওভারির মতো দেখতে, কিন্তু তার হাইপার অ্যান্ড্রোজেনিজমেরও কোনো ফিচার নাই, মেনস্ট্রুয়েশনেরও কোনো প্রবলেম নাই। তাহলে কি আপনি তাকে পিসিওএস বলবেন? না, তাকে পিসিওএস আপনি বলতে পারবেন না, কারণ 20% নর্মাল ওমেনের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি থাকে। এটা আপনারা একটু মনে রাখবেন, 20% নর্মাল ওমেনের এমনিতেই পলিসিস্টিক ওভারি থাকতে পারে। নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন প্যাথোলজি। একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টের ওভারিতে আমরা কি কি প্যাথোলজি পাবো? মানে দেখেন বাইরে থেকে দেখছি ওভারিতে নর্মাল না। নর্মাল না কেন, এই জন্য বলছি যে ওভারির সাইজটা ইনক্রিজড, নর্মাল ওভারির চেয়ে এর সাইজটা কিন্তু একটু বেশি, এবং ভলিউমও ইনক্রিজড। সেটা 10 সেন্টিমিটার কিউবও হতে পারে বা তার বেশি হতে পারে। নর্মাল ওভারিয়ান ভলিউম সর্বোচ্চ আমরা 8 সেন্টিমিটার কিউব পর্যন্ত বলতে পারি, কিন্তু এখানে কিন্তু 10 সেন্টিমিটার বা তার বেশি, সেন্টিমিটার কিউব বা তার বেশি। এবং স্ট্রোমা ইনক্রিজড হয়ে যায়। আর ক্যাপসুল যেটা দেখেন, ওভারির বাইরের যে ক্যাপসুলটা সেটা কিন্তু অনেক ঠিক হয়ে যায় এবং কালারটা পার্লি হোয়াইট হয়, মানে মুক্তার মতো একটু সাদা এবং চকচকে হয়ে গেছে। তো নর্মাল ওভারির ক্ষেত্রে কিন্তু সেটা গ্রেইশ কালার থাকে। হ্যাঁ, তো যখন অ্যানাটমি পড়বেন সেখানে কিন্তু নর্মাল যে কালার সেটা পড়তে হবে। তো নর্মাল কালার গ্রেইশ, আর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ানের ক্ষেত্রে সেটা হচ্ছে পার্লি হোয়াইট। এরপরে হচ্ছে আরেকটা দেখেন, যে এই যে দেখেন এখানে একটা সিস্টের মতো দেখা যাচ্ছে, এরকম মাল্টিপল সিস্ট আমরা বাইরে থেকেই দেখতে পাবো। হ্যাঁ, মাল্টিপল ফলিকুলার সিস্ট, সেটা হচ্ছে 12টা হতে পারে বা তার চেয়ে বেশি সংখ্যায় হতে পারে, 2 থেকে 9 মিলিমিটার ইন সাইজ। মানে এর সাইজটা 2 থেকে 9 মিলিমিটারের মধ্যেই হবে। হ্যাঁ, এটা কিন্তু এর চেয়ে বড় হবে না, বা সর্বোচ্চ 10 মিলিমিটার, এই দত্ততেই বলা আছে 10 মিলিমিটার। হ্যাঁ, এই এক জায়গায় বলা আছে 2 থেকে 9 মিলিমিটার, আর এক জায়গায় 2 থেকে 10 মিলিমিটার, তার মানে বুঝতে পারছি এর মাঝে ঘোরাফেরা করবে। আচ্ছা, এবং এটা কর্টেক্সে থাকবে, আপনারা বাইরে থেকে দেখতে পাবেন, মেডুলা ভিতরে না, বাইরে থেকে এটা দেখতে পাবেন। এরপরে চলে আসছে হিস্টোলজি। তো আমরা প্যাথোলজি বাইরে থেকে দেখলাম, এখন একটা মাইক্রোস্কোপিক স্লাইডের নিচে যদি দেখি ওভারিয়ান সেকশনটা, তাহলে আমরা কি পাবো যে ক্যাপসুলের নিচে যে টিউনিকা অ্যালবুজিনিয়াটা থাকে সেটা অনেক ঠিক হয়ে যাবে। আর কর্টেক্সে পাবো আমরা অনেকগুলো ওভারিয়ান ফলিকল। সেই ওভারিয়ান ফলিকল গুলা ডিফারেন্ট স্টেজ অফ ম্যাচুরেশনে থাকবে, তার মানে কোনোটাই কিন্তু ডমিনেন্ট ফলিকল না এগুলোর মধ্যে। ঠিক আছে, যে একটা ডমিনেন্ট ফলিকল তৈরি হতে হয় প্রত্যেক মাসে, যাতে সেই ফলিকলটা রিলিজ হয় ওভুলেশনের সময়। কিন্তু পিসিওএস এ অনেক ফলিকল থাকলেও এবং এরা ম্যাচুরেশনের বিভিন্ন স্টেজে থাকলেও কোনোটাই ডমিনেন্ট হয় না, যে কারণে ওভুলেশনটা হয় না। আর আরেকটা যেটা বলছে থেকা সেলের হাইপারট্রফি, এই যে দেখেন এটা একটা ফলিকল বলছি, এটা ইনম্যাচিউর একটা ফলিকল, সেখানে বাইরের দিকে এই সেলগুলোকে বলছে হচ্ছে থেকা সেল, আর ভিতরের হলুদ সেলগুলো হচ্ছে গ্র্যানুলোসা সেল। পিসিওএস এর ক্ষেত্রে এই যে বাইরের সেলগুলো অনেক বেশি হাইপারট্রফি হয়ে যায়।
এটাকে বলে স্ট্রোমাল হাইপারথেকোসিস। আর এটার সাথে রিলেটেড করে আপনারা পড়বেন হচ্ছে পেপার 3-তে প্যাথোলজির হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, অ্যাট্রফি, মানে এই যে টপিক গুলো আছে সেগুলো কিন্তু উদাহরণ সহ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স সহ পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটা পিসিওএস পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স সম্পর্কে একটু বলি, যেটা আমি ডায়াগনোসিসের সময় একটু বলে ফেলেছি। এখানে কিছু জিনিস আবার দেখেন যে ইনক্রিজিং ওবেসিটি, মানে পিসিওএস পেশেন্ট সাধারণত দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটু ওবেসিটির দিকে যায়, এবং এই ওবেসিটিটা থাকে হচ্ছে অ্যাবডোমিনাল বা সেন্ট্রাল ওবেসিটি। তো এই ওবেসিটি থাকে মাত্র 50% কেসে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন 50% ক্ষেত্রে থাকছে ওবেসিটি, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকছে 70% ক্ষেত্রে, এবং হাইপার অ্যান্ড্রোজেনিজমের যে ফিচার গুলো সেগুলো থাকে 70% ক্ষেত্রে। তাহলে এখানে কোশ্চেন এখানে ঘুরিয়ে ফিরে আসতে পারে, বলতে পারে যে ম্যাক্সিমাম পেশেন্টস অফ পিসিওএস কাম উইথ দ্য ফিচার অফ ওবেসিটি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সার হবে ফলস। ম্যাক্সিমাম পেশেন্ট না, হাফ অফ দ্য পেশেন্ট কামস উইথ ওবেসিটি। অনেক পেশেন্ট আমরা এখন পাচ্ছি যারা লিন অ্যান্ড থিন, কিন্তু তাদের পিসিওএস ধরা পড়ছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিজ এর মধ্যে কি কি হতে পারে সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া, অ্যামেনোরিয়া, এছাড়াও ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংও হতে পারে। আর একটা রিপ্রোডাক্টিভ এজের পেশেন্ট যে ম্যারিড, সে দেখা যাচ্ছে আগে কোনো ফিচার নিয়ে আসেনি কিন্তু ইনফার্টিলিটি নিয়ে আসছে, তখন দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে তার পিসিওএস। তো ইনফার্টিলিটিও একটা ইম্পর্টেন্ট ফিচার। এছাড়াও রেয়ারলি ভিরিলিজম থাকতে পারে, এটা হাইপার অ্যান্ড্রোজেনিজমেরই একটা ফিচার ভিরিলিজমটা, কিন্তু এটা খুবই রেয়ারলি থাকে। ভিরিলিজম মানে ওই যে ফিমেল সেক্সুয়াল অর্গান গুলো মেল প্যাটার্ন। এছাড়াও আরেকটা মানে সাইন থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, সাইন বা সিমটম যেটাই বলেন, কারণ এটা আমরা দেখতে পাবো, বাইরে থেকে দেখতেও পাবো। সেটা কি, যে স্কিন গুলো অনেক থিক হয়ে যাবে, পিগমেন্টেড হয়ে যাবে, মানে একটু কালো কালো হয়ে যাবে, হ্যাঁ, গ্রে বা ব্রাউন কালার হয়ে যাবে, এবং ভেলভেটি অ্যাপিয়ারেন্স থাকে, স্কিনটার অ্যাপিয়ারেন্সটা থাকে ভেলভেটি, একটু মোটা মোটা। হ্যাঁ, তো কোথায় কোথায় সাধারণত থাকে দেখেন, এই ছবিটাতে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে নেপ অফ দ্য নেকে ভারটা দেখেন কেমন একটা ব্ল্যাকিশ, হ্যাঁ, গ্রেইশ কালার হয়ে গেছে, এবং সেটা এখানেও থাকতে পারে। এছাড়া এক্সিলা, গ্রোইন, তারপরে ইনার থাই, এসব জায়গাতেও থাকতে পারে। এটা কেন হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। পিসিওএস পেশেন্টে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এসব নিয়ে প্যাথোফিজিওলজি নিয়ে পরে আলোচনা করব, তো এখানে একটু গ্রসলি বলে যাই। আর অ্যাকান্থোসিস নিগ্রিকান্স সম্পর্কে আমরা মানে পিসিওএস ছাড়াও কোথাও কোথায় পেতে পারি এটা একবার একটু দেখে নিতে পারি। অনেক সময় যেহেতু আমাদের এটা এন্ডোক্রাইনোলজির সাথে রিলেটেড, অন্যান্য এন্ডোক্রাইন ডিসঅর্ডারেও কিন্তু এটা থাকে, সো এটা আমাদের একই সাথে পড়ে নিলে সুবিধা। সেটা কি, যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এছাড়াও নর্মাল ওবেস পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় অ্যাকান্থোসিস নিগ্রিকান্স আমরা পেয়ে থাকি। আর হেয়ারিং সিনড্রোম এটা বলবো পিসিওএস পেশেন্টে থাকে, সেটা কি, নামের সাথে মিলে দেখেন যে হাইপার অ্যান্ড্রোজেনিজম থেকে আসছে এইচ এ, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আসছে আই আর, এবং অ্যাকান্থোসিস নিগ্রিকান্স থেকে আসছে এ এন। তার মানে এই তিনটা জিনিস ইন্টারলিঙ্কড এবং একজন আরেকজনের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে আমরা এতক্ষণ ধরে পিসিওএস পেশেন্টের অনেকগুলো ক্লিনিক্যাল ফিচার, ডায়াগনস্টিক যে ফিচার গুলো সেগুলো জানলাম। ডায়াগনস্টিক ফিচার যখনই জানবো তখন একটা প্রভিশনাল ডায়াগনোসিস যখন পিসিওএস বলবো, তার কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের এমনি মাথায় চলে আসবে। সেই ডিডি গুলো যদি আমরা দেখি কি কি হতে পারে, যে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এটা কেন ডিডিতে রাখছি, কারণ এখানে ভিরিলিজম থাকে, ঠিক আছে, এটা একটা। তারপর থাইরয়েড ডিসফাংশনের সাথেও এটা, কারণ থাইরয়েড ডিসফাংশনের পেশেন্টের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে, তারপরে হচ্ছে ওবেসিটি থাকতে পারে, তখন পিসিওএস এর সাথে এটা একটা ডিডি হিসাবে আমরা রাখতে পারি। এছাড়াও হাইপার প্রোল্যাকটিনেমিয়া,
এটা বলছি কারণ হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হলে অ্যানোভুলেশন বা ওলিগোভুলেশন হতে পারে, তখন মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স পাবো আমরা। আর কুশিং সিনড্রোম, এখানে সেন্ট্রাল বা অ্যান্ড্রয়েড যে ওবেসিটি সেটা পাই আমরা। হ্যাঁ, এছাড়াও মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে। তো আমরা ডিডি হিসাবে এগুলো রাখতে পারি। এখান থেকেও কোশ্চেন আপনাদেরকে বলতে পারে বা এইভাবে বলতে পারে যে কোন কোন ডিজিজ পিসিওএস এর সাথে সিমিলারিটি, এটা ঘুরায় ফিরে কোশ্চেন আসতেই পারে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, পেপার 2 তে আসে। বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো এগুলো আমাদেরকে পড়তে হয়। কিন্তু দেখেন এই যে এতগুলো জিনিস বাড়ে, কিছু জিনিস কমছে, হ্যাঁ, আবার ইনসুলিন রেজিস্ট্যান্ট, অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট, এগুলো না বুঝে পড়লে কখনোই মনে রাখা সম্ভব না। তারপরেও একবার আমি এখানে বলে যাই, প্যাথোফিজিওলজি যখন বুঝবেন আপনারা, এরপরে এটা আর মুখস্থ করতে হবে না। এটা তখন শুধু একটু রিডিং দিবেন, প্যাথোফিজিওলজির সাথে মিলিয়ে নিবেন, একটু রিভাইজ দিবেন, খুব সুন্দরভাবে আপনার মনে থাকবে। হ্যাঁ, তো কনসেপশনটা ক্লিয়ার হতে হবে, তাহলে এটা মনে রাখা সম্ভব, মুখস্থ করে সম্ভব নয়। তো কি কি বাড়ে একবার শুনে রাখেন। হ্যাঁ, কি কি বাড়ছে? অ্যান্ড্রোজেন বাড়ছে, ইনসুলিন বাড়ছে, লিপিড বাড়ছে, সেরাম ইস্ট্রোজেন বাড়ছে এবং প্রোল্যাকটিন বাড়ছে, এলএইচ বেড়ে যায় এবং হাইপার হোমোসিস্টিনেমিয়া থাকে পেশেন্টের। কমে হচ্ছে এফএসএইচ, সেরাম হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন এন্ড হচ্ছে প্রোজেস্টেরন। তো এখন চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্যাথোফিজিওলজিতে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক কেন বললাম? এই যে প্যাথোফিজিওলজি থেকে জানুয়ারি 2021 সেশনে অনেক প্রশ্ন এসেছিল। হ্যাঁ, এসবিএ এসছে, এখান থেকে অনেক ডিপলি এসবিএ এসেছে। তারপরে হচ্ছে এমসিকিউ বলেন, এখান থেকে আসতে পারে। হ্যাঁ, তাহলে কি কি প্যাথোফিজিওলজির ভিতরে কোন 5টা ব্রড আউটলাইনের ভিতরে আমরা এটা আলোচনা করব। প্রথমেই দেখেন যে হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্টের অ্যাবনর্মালিটি। পিসিওএস পেশেন্টের এই যে এই কম্পার্টমেন্ট বা অ্যাক্সিসটা, সেখানে কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়। তারপরে অ্যান্ড্রোজেন এক্সেস থাকে, অ্যানওভুলেশন থাকে, ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং কিছু লং টার্ম কনসিকুয়েন্স। প্রথমে চলে আসি আমরা হাইপোথ্যালামো পিটুইটারি কম্পার্টমেন্টের অ্যাবনর্মালিটি কি কি সেটাতে। তো কোনো যে কোনো কিছু অ্যাবনর্মালিটি আলোচনার পূর্বে আমার মনে হয় নর্মাল জিনিসটা আমাদের অবশ্যই একটু জানা দরকার, না হলে অ্যাবনর্মালিটি আমরা বুঝতে পারবো না। তো রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির উপরে আমাদের অলরেডি একটা ডেমো ক্লাস হয়ে গেছে, ডক্টর জাকিয়া আপু নিয়েছেন, অনেক সুন্দরভাবে আপনাদেরকে ছবি দিয়ে উনি বুঝাই দিয়েছেন। তারপরেও আমি এখানে জিস্ট কথাগুলো একবার করে আলোচনা করব। সেটা কি? নর্মাল ফিজিওলজি কি? একটা মেয়ে যখন পিউবার্টিতে পৌঁছায় তখন তার হাইপোথ্যালামাস থেকে পালসেটাইল ম্যানারে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হতে থাকে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ব্লাডের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে। অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে সেটা গোনাডোট্রপিন রিলিজ করে। দুই রকমের গোনাডোট্রপিন আছে, এফএসএইচ এবং এলএইচ। এখন এই যে এফএসএইচ, এলএইচ, এই দুইটা গোনাডোট্রপিন আবার ব্লাডের মাধ্যমে ক্যারি হয়ে আসে ওভারিতে। ওভারিতে এফএসএইচ এর প্রভাবে ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন সিক্রেটেড হয় এবং এলএইচ এর প্রভাবে লুটিয়াল ফেজে আসে প্রোজেস্টেরন। এফএসএইচ যেমন ইস্ট্রোজেন সিক্রেট করে, ইস্ট্রোজেন আবার এফএসএইচ কে নেগেটিভ ফিডব্যাক দেয়, যখন অনেক বেশি বেড়ে যায় নেগেটিভ ফিডব্যাক। এলএইচ এর প্রভাবে প্রোজেস্টেরন আসে, প্রোজেস্টেরন আবার নেগেটিভ ফিডব্যাক দেয় এলএইচ কে। এভাবেই হচ্ছে চলে ব্যাপারটা। আর একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে এলএইচ এর প্রভাবে কিন্তু থেকা সেল, যেটা আমরা ছবিতে দেখিয়েছি এর আগে, ওভারির ফলিকুলের থেকা সেল থেকে অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়। এই অ্যান্ড্রোজেনটা আমি একটু ছবি যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে দেখেন, এলএইচ এর প্রভাবে এই যে থেকা সেল গুলো আছে সেখান থেকে আসে হচ্ছে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন গ্রানুলোসা সেলে এন্টার করে এবং এখানে ইস্ট্রোজেনে কনভার্ট হয় এফএসএইচ এর প্রভাবে। এটা গ্রস একটা ফিজিওলজি আমরা জানলাম। আর ইস্ট্রোজেন যখন বেড়ে যায় মিড সাইকেলে, তখন আবার এটা এলএইচ কে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে
একটা সার্চ ঘটায়, এলিচ সার্চ ঘটায়, ফলে ওই পেশেন্টের হচ্ছে ওভুলেশন হয়। এখন আসি পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে কি সমস্যাটা হয়। পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে এক্সিসটা একটু অল্টার্ড হয়ে যায়। কিভাবে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের পালসেটিলিটির ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তাহলে কি ফ্রিকোয়েন্সি বাড়ছে, যখন জিএনআরএইচ এর ফ্রিকোয়েন্সি বাড়ে তখন এলএইচ বেশি বেশি সিক্রেশন হয়, আর যখন অ্যাম্পলিটিউড বাড়ে তখন এফএস বেশি সিক্রেশন হয়। তো এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি বাড়ে, তাই এলএইচটা অনেক বেশি সিক্রেশন হয়। আচ্ছা, আরেকটা কি আমরা বললাম যে ইস্ট্রোজেন বাড়লে কিন্তু এটা পজিটিভ ইফেক্ট দেয় এলএইচ এর উপরে। তো এই পেশেন্টের ক্ষেত্রে, পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনটা কমে যায়। কেন? কারণ অ্যান্ড্রোজেন বেশি থাকে। অ্যান্ড্রোজেন ব্লাডে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাইন্ড করে, আবার ইস্ট্রোজেনও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাইন্ড করে। তো এখানে যেহেতু অ্যান্ড্রোজেন বেশি, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন গুলা অকুপাইড হয়ে যায়, ফলে ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়, ফ্রি ইস্ট্রোজেন গুলা ব্লাডে বেড়ে যায়। তো এই ইস্ট্রোজেনটা আবার এলএইচ কে পজিটিভ ফিডব্যাক দেয়, ফলে আলটিমেটলি রেজাল্ট কি? ইনক্রিজ এলএইচ সিক্রেশন। কেন হচ্ছে? জিএনআরএইচ এর পালসিটিভিটি ফ্রিকোয়েন্সি ইনক্রিজের কারণে এবং ইস্ট্রোজেন বাড়ার কারণে। আর আরেকটা এফএসএইচ এর প্রভাব কি হচ্ছে এফএসএইচ এর উপরে? এই যে ইস্ট্রোজেন আমরা কি করলাম, নেগেটিভ ফিডব্যাক দেয় এফএসএইচ এর উপরে। এখানে যেহেতু একটা ক্রনিক্যালি এলিভেটেড ইস্ট্রোজেন আসছে, কেন? পেশেন্ট যেহেতু পিসিওএস এর পেশেন্ট গুলো একটু ওবেজ হয়ে থাকে, তাদের পেরিফেরাল কনভার্সন হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেনে, সেখানে একটা ইস্ট্রোজেনের লেভেল বাড়ছে। এছাড়াও যেহেতু এলএইচ এর প্রভাবে থেকা সেল থেকে আসছে হচ্ছে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন থেকেও আবার গ্রানুলোসা সেলে ইস্ট্রোজেন যাচ্ছে। তো আলটিমেটলি ইস্ট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশি হচ্ছে, ক্রনিক্যালি এলিভেটেড হচ্ছে, সেটা এফএসএইচ কে একটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। আর একটা কি, যে অনেকগুলো ফলিকল এখানে একসাথে বড় হয়, ফলিকল গুলো ম্যাচিউর সম্পূর্ণ না হলেও তারা তো বিভিন্ন স্টেজে থাকে ম্যাচুরেশনের, তখন ফলিকল থেকে আসে হচ্ছে ইনহিবিন। ইনহিবিনের কাজ হচ্ছে ইনহিবিট করা কাকে? এফএসএইচ কে। তাহলে আলটিমেটলি এখানে এফএসএইচ টা কমে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম এখানে এলএইচ বাড়ছে, এখানে এফএসএইচ কমছে। তো সো এলএইচ আর এফএসএইচ এর যে রেশিও সেটা বাড়ছে, মোটামুটি 3:1 বা তারও বেশি হয়ে যায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফিচার গেল। হ্যাঁ, বুঝতে হবে, বুঝলে তারপরে আপনারা বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসলে বলতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। এরপরে চলে আসছে অ্যান্ড্রোজেন এক্সেস। এইখান থেকে এই জায়গাটা এতটাই ইম্পর্টেন্ট, এখান থেকে জানুয়ারি 2021-এ একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন এসেছে। তাহলে দেখেন, অ্যান্ড্রোজেন এক্সেস এর এই যে এক্সেস অ্যান্ড্রোজেন সোর্স কি কি? ওভারিয়ান সোর্স একটা, যেটা আমি অলরেডি বলেছি, একটা ছবি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছি। তারপরও এই ছবিটা আমি আবার দেখাচ্ছি। এই দেখেন, লুটিনাইজিং হরমোন যেটা বাড়লো সেটা থেকা সেলকে স্টিমুলেট করে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করছে, এটা একটা অ্যান্ড্রোজেনের সোর্স। আবার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে, সেই ইনসুলিনে কি করে? ইনসুলিনের অটোক্রাইন ফাংশনের মাধ্যমে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 রিলিজ করে, যেটা আবার এই থেকা সেলকে স্টিমুলেট করে। তাহলে ওভারি থেকে কি, ওভারিতে দুইটা হরমোনের প্রভাব আছে, একটা হচ্ছে এলএইচ, একটা হচ্ছে ইনসুলিন। এই দুইটার কারণে হচ্ছে এখান থেকে অ্যান্ড্রোজেনটা বেশি বেশি প্রোডাকশন হচ্ছে। গেল। এরপরে আসছে অ্যান্ড্রোজেন আসছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কেন অ্যান্ড্রোজেন বেশি আসে? সেটা হচ্ছে যে প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন লেভেলটা বেশি থাকে, এছাড়াও কিছু ফিজিওলজিক্যাল স্ট্রেস থাকে, কিছু এনজাইমের প্রভাব থাকে, অ্যান্ড্রোজেন প্রডিউসিং যে এনজাইম, ওই পাথওয়ের যে এনজাইম সেগুলো বেড়ে যায়। তো এখানে মেনলি মনে রাখবেন হাইপার প্রোল্যাকটিনেমিয়া। তো প্রোল্যাকটিন কেন বাড়ে এখানে, সেটা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে প্রোল্যাকটিনটা কেন বাড়বে। প্রোল্যাকটিন বাড়ার কারণ হচ্ছে ইনক্রিজ জিএনআরএইচ ভার্সিটিলিটি, তার মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বেড়ে যাওয়ার কারণে, ভার্সিটিলিটি বেড়ে যাওয়ার কারণে একদিকে এলিচ যেমন বাড়ে, প্রোল্যাকটিনও বাড়ে। তো এলিচটা কাজ করে ওভারির উপরে, প্রোল্যাকটিনটা কাজ করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে, ঠিক আছে। তাহলে এলিচটা
কাজ করছে ওভারি থেকা সেলের উপরে, এবং এটাই হচ্ছে মেইন সোর্স অফ অ্যান্ড্রোজেন ইন দা পিসিওএস পেশেন্ট। আর কিছু সিস্টেমিক ইফেক্ট আছে, সেটা কি ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথেও জড়িত, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ইনসুলিন বেড়ে যাবে, ইনসুলিনটা আবার ওভারিতে ইফেক্ট করবে। এলএইচ কি বলে, থেকাসেল, ইনসুলিন আবার থেকাসেলের উপরে কাজ করবে। এভাবে বিভিন্ন সিস্টেমিক ইফেক্ট, অ্যান্ড্রোজেনাল সোর্স, ওভারিয়ান সোর্সের কারণে দেখা যাচ্ছে অ্যান্ড্রোজেনটা বেড়ে যায়। এখন দেখেন, এখান থেকে যদি আপনাদের প্রশ্ন আসে যে সোর্স অফ অ্যান্ড্রোজেন ইন পিসিওএস পেশেন্ট, তাহলে এটার অ্যান্সার হবে, যদি অপশন থাকে ওভারি, তারপরে অ্যাড্রেনাল সোর্স, সিস্টেমিক ইফেক্ট, হাইপার ইনসুলিনেমিয়া, বা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, সবই কিন্তু ট্রু হবে। কিন্তু যদি এসবিএ তে বলে যে মেইন সোর্স অফ অ্যান্ড্রোজেন ইন পিসিওএস পেশেন্ট, এটাই আসছিল জানুয়ারি 2021 সালে, তাহলে আপনারা কি অ্যান্সার দিবেন? এরকম যদি বলে যে মেইন সোর্সটা কি, তাহলে উত্তর হবে ওভারিয়ান সোর্স। যে এলএইচ এর কারণে যে ওভারির থেকা সেল থেকে যেটা সিক্রেট হচ্ছে, সেটাই হচ্ছে মেইন সোর্স অফ অ্যান্ড্রোজেন ইন পিসিওএস পেশেন্ট। এটা অবশ্যই মনে রাখবেন। দেখেন, পড়তে তো হবে, সবই আপনি রিডিং দিয়ে গেলেন, বুঝলেন যে হ্যাঁ এটা থেকে এটা হয়, সবই সুন্দরভাবে বুঝলেনও, কিন্তু আপনি যদি ধরে ধরে না পড়েন এবং ইনভেস্টিগেশন যখন পড়বেন আপনি ডিসি দত্তে, এটা 29 নাম্বার চ্যাপ্টারে আছে, হ্যাঁ, অ্যামিনোরিয়া, তো ওখানে সেকেন্ডারি অ্যামিনোরিয়ার ভিতরে আপনি পিসিওএস পেয়ে যাবেন, তো ওখানে এটা 384 নাম্বার পেজে পাবেন। তো ইনভেস্টিগেশনটা 385 নাম্বার বা 86 নাম্বার পেজে আছে, ওখানে দেখবেন মেইন সোর্স অ্যান্ড্রোজেন, হ্যাঁ অ্যান্ড্রোজেন বাড়ে, এটা একটা ফাইন্ডিংস, ওখানে সুন্দরভাবে বলা আছে যে মেইন সোর্স ওভারি, ওখান থেকে কোশ্চেনটা এসেছিল। তাহলে খুব সুন্দরভাবে যখন পড়বেন বুঝে পড়তে হবে এবং ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যে আপনি কোন লাইনটা ইম্পর্টেন্স দিবেন। আপনাকে একটা যেমন ট্রিক্স শিখিয়ে দিলাম যে মেইনলি, তারপরে মোস্ট কমন, প্রিফারেবলি, এগুলো যখন থাকবে তখন সুন্দরভাবে দাগিয়ে দিবেন। আবার যখন দেখা যাবে যে দ্য কজেস আর এভাবে আপনার একটা বলে দিল, তখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ এভাবে যখন থাকলো, তখন সাধারণত দেখা যায় যে প্রথমে যে কজটা লেখা থাকে, সাধারণত সবসময় না, সেই কজটাই হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার হয়। আবার কোনো কোনো সময় দেখা যায় কজের পাশে পার্সেন্টেজ লেখা থাকে, যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, তখন এই পার্সেন্টেজ গুলো তো মনে রাখা সম্ভব না, কিন্তু আপনারা মনে রাখবেন সবচেয়ে বেশি পার্সেন্টেজে কোনটা আছে, সেটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এভাবে পড়বেন। আচ্ছা, এরপরে প্যাথোফিজিওলজি 3 নম্বর পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে অ্যানোভুলেশন। অ্যানোভুলেশন কেন হচ্ছে? হ্যাঁ, এখানে দেখেন যে দুইটা কারণ, এফএসএইচ কম, এলএইচ বেশি। এটা বর্ণনা যদি দিই, এফএসএইচ এর কাজ কি? এফএসএইচ এর কাজই হচ্ছে ফলিকুলার ফেজে ওভারির ফলিকুলার ম্যাচুরেশন। তো এখন যদি এফএসএইচ কম থাকে, তাহলে ফলিকুল তো ম্যাচিউরই হতে পারবে না। তো ওভুলেশন হওয়ার জন্য তো একটা ডমিনেন্ট ফলিকুল তৈরি হতে হয়, সেই ডমিনেন্ট ফলিকুলের সাইজটা কত? কমপক্ষে 17 থেকে 22 মিলিমিটার কিন্তু হতে হবে। হ্যাঁ, কিন্তু পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো ফলিকুলই সেই লেভেল পর্যন্ত বড় হতে পারে না, ম্যাচিউর হতে পারে না। কারণ কি? তার এফএসএইচ নাই। সেগুলো সবগুলো 2 থেকে 10 বা 9 মিলিমিটারের মধ্যে ঘোরাফেরা করে। তো ওই পেশেন্ট গুলোতে ওভুলেশন হয় না, কারণ তার এফএসএইচ নাই, ম্যাচুরেশন হচ্ছে না, সে কারণে ওভুলেশন হচ্ছে না। আর আরেকটা কি? ইনক্রিজড এলএইচ। তো এলএইচ যখন বেড়ে যায় তখন কি ইফেক্ট হবে? এলএইচ এর কাজ কি? থেকা সেল থেকে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করা। তো হচ্ছে এই অ্যান্ড্রোজেনটা এখানে, যেহেতু এলএইচ বেড়ে যায়, অ্যান্ড্রোজেনের প্রোডাকশনটা অনেক অনেক বেশি হয়। হ্যাঁ, তো থেকা সেল থেকে অ্যান্ড্রোজেন আসে, যেটা অনেক অনেক বেশি হচ্ছে নর্মাল ওমেনের যতগুলো অ্যান্ড্রোজেন প্রোডাকশন হয়, নর্মালিও কিছু অ্যান্ড্রোজেন তো আসেই, সেটার চেয়ে পিসিওএস পেশেন্টে বেশি অ্যান্ড্রোজেন আসে। হ্যাঁ, ফলে এই যে এই অ্যান্ট্রামে ইস্ট্রোজেন যতটুকু না থাকে, তার চেয়ে বেশি অ্যান্ড্রোজেন থাকে। সো মানে ইস্ট্রোজেনের তুলনায় অ্যান্ড্রোজেন বেশি থাকার কারণে অ্যান্ড্রোজেনিক একটা মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি হয়। আর ওভুলেশনের মেন শর্ত হচ্ছে যে এই অ্যান্ট্রামের ভিতরে ইস্ট্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট থাকতে হবে। তো যেহেতু এটা এলএইচ বাড়তির কারণে, অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়ার কারণে অ্যান্ড্রোজেনিক মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে, সুতরাং ওভুলেশনটা হ্যাম্পার হচ্ছে। এই কারণে পিসিওএস পেশেন্টের মানে অ্যানওভুলেশন থাকে। এরপর চলে আসছে 4 নাম্বার, কি যে ওবেসিটি অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? সেটা হচ্ছে যে ইনসুলিন রিসেপ্টর যে জিনগুলো আছে,
হ্যাঁ, মানে রিসেপ্টর সাইট গুলো সেগুলোর মিউটেশন হয়ে যায়। ইনসুলিনের রিসেপ্টরের মিউটেশন হওয়ার কারণে ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর কেন হচ্ছে, আচ্ছা, আরেকটা কি যে ওই রিসেপ্টর অ্যাক্টিভিটিও অল্টার্ড হয়ে যায়। হ্যাঁ, অ্যাক্টিভিটিও অল্টার্ড হয়, আবার হচ্ছে ওদের জেনেটিক মিউটেশনও হয়। আরেকটা কি যে ওবেসিটি কেন হচ্ছে, অ্যান্ড্রোজেন বেড়ে যাওয়ার কারণে, এছাড়াও সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমে যাওয়ার কারণে। এখন আমরা পড়বো হচ্ছে লং টার্ম কি কি কনসিকুয়েন্স হয়। লং টার্ম দেখেন একটা জিনিস, ক্রনিক্যালি এলিভেটেড ইস্ট্রোজেন, এই জিনিসটা মনে রাখবেন। ক্রনিক্যালি এলিভেটেড ইস্ট্রোজেন, পেশেন্টের কিন্তু ইস্ট্রোজেন বেশি থাকে। হুম, ইস্ট্রোজেনটা ক্রনিক্যালি এলিভেটেড থাকে, কিন্তু একটা ওভুলেশন হওয়ার জন্য তো ইস্ট্রোজেন দরকার। ইস্ট্রোজেনটা মিড সাইকেলে যখন বেড়ে যায় তখন এটা এলএইচ কে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে এলএইচ সার্চ ঘটায়। কিন্তু এই পেশেন্টের গুলার ক্ষেত্রে কেমন দেখেন, ইস্ট্রোজেন বাড়ে কিন্তু সেই লেভেল পর্যন্ত বাড়ে না যেটা এলএইচ সার্চ করতে পারে। সো তখন কি ওভুলেশন হয় না, ওভুলেশন হয় না, মেনস্ট্রুয়েশন হয় না। মেনস্ট্রুয়েশন হচ্ছে না, কিন্তু ইস্ট্রোজেনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে একটা ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল লাইনিং, সেই লাইনিং কে কিন্তু ইস্ট্রোজেন ঠিক করে। হ্যাঁ, মানে একটু প্রলিফারেশন ঘটায়। তো আলটিমেটলি ইস্ট্রোজেন ইস্ট্রোজেন ক্রনিক্যালি এলিভেটেড থাকে। এবং যেহেতু ওভুলেশন হয় না, মেনস্ট্রুয়েশন হয় না, মানে শেডিংটা হয় না। তো আলটিমেটলি অনেকদিন ধরে হাইপারপ্লাসিয়া হতে থাকে, অনেকদিন ধরে এন্ডোমেট্রিয়ামটা ঠিক হয়ে হাইপারপ্লাসিয়া হয়। অনেক সময় যে মেনোপজের কাছে পেশেন্ট যখন চলে যায়, অনেকদিন ধরে এরকম ডিসঅর্ডার থাকার কারণে একসময় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাও হয়ে যায়। আচ্ছা, বইয়ের একটা ছক আমরা দেখি, 29.6 নাম্বার যে ছক, সেখানে দেখেন যে শর্ট টার্ম এবং লং টার্ম কিছু ইফেক্ট, হেলথ রিস্ক পিসিওএস পেশেন্টের, এটা সুন্দরভাবে পড়ে ফেলবেন। আমি একবার বলে দিচ্ছি, যে আলোচনা করেছি তাতে এটা আপনাদের একবার বললেই ক্লিয়ার হয়ে যাবে। কি দেখেন, ওবেসিটি, ওবেসিটি থাকতে পারে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকতে পারে, অ্যানোভুলেশন থাকতে পারে, ইনফার্টিলিটি থাকতে পারে, এছাড়াও মিসক্যারেজ হতে পারে। মিসক্যারেজ কেন হয়, এগুলোর সবগুলো কজই কিন্তু আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, অ্যানোভুলেশন, ইনফার্টিলিটি, যেহেতু ওভুলেশন হচ্ছে না সো ইনফার্টিলিটি, মিসক্যারেজ। দেখেন একটা পেশেন্ট, পিসিওএস এর পেশেন্ট, সে কনসিভ করলো, সামহাও কনসিভ করলো ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ বা কিছু দিয়ে, তারপর তার কিন্তু মিসক্যারেজের একটা রিস্ক থাকেই। কারণ অনেক সময় লং টার্ম ইফেক্টে দেখেন যে হাইপার হোমোসিস্টেনেমিয়া থাকে। হাইপার হোমোসিস্টেনেমিয়া কিন্তু রিকারেন্ট মিসক্যারেজের একটা কজ। মানে এগুলো রিলেটেড, হ্যাঁ রিলেটেড, একবার যখন পড়বেন সব মিলাই পড়বেন। এছাড়াও অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল থাকে। লিপিড মানে এইচডিএল কমে যায়, মানে ভালো লিপিড কমে যায়। মানে এলডিএল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো কিন্তু বাড়তি থাকে। হ্যাঁ, কিছুটা মানে মেটাবলিক সিনড্রোমের কাছাকাছি চলে যায়। তো এখন কি হচ্ছে, অ্যান্ড্রোজেন এক্সেসের কারণে অ্যাকনি, হার্সুটিজম, অ্যালোপেশিয়া এসব হচ্ছে। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে গ্লুকোজ ইনটলারেন্স হয়। তার মানে কি, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি, ইনসুলিন কাজ করতে পারছে না। ইনসুলিনের কাজ কি, গ্লুকোজ লেভেলটাকে কমানো। গ্লুকোজ যেহেতু কমতে পারছে না, সেহেতু ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হচ্ছে। আর এখানে মনে রাখবেন, আপনারা যখন ইনভেস্টিগেশন করবেন তার ভিতরে আছে আইজিটি হয় 31% পেশেন্টের ক্ষেত্রে, আইজিটি হয় 31% পেশেন্টের ক্ষেত্রে, মানে অনেক একটা হিউজ নাম্বার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ইমপেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ডেভেলপ করে যায়। এছাড়াও অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এগুলো হচ্ছে সবই, মানে আমরা একটা পিসিওএস পেশেন্ট, নিউলি একটা পিসিওএস পেশেন্টের ক্ষেত্রে আমরা এসব পাবো। এখন দেখুন লং টার্ম ইফেক্ট, মানে অনেকদিন ধরে একটা পেশেন্টের পিসিওএস আছে, তখন কি ইফেক্ট পড়বে, সেটা কি, ওবেসিটি। হ্যাঁ, ওই পেশেন্টের ক্ষেত্রে ওবেসিটি থাকবে। আর ডায়াবেটিস মেলাইটাস, অনেকদিন ধরে গ্লুকোজ ইনটলারেন্স থাকার কারণে এখানে ডায়াবেটিস ডেভেলপ করতেছে, সেটা কি 10% পেশেন্টের ক্ষেত্রে এটা ডায়াবেটিস মেলাইটাস। আর দত্ততে আরেক জায়গায় বলা আছে 7.5% ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে দেখেন এই সংখ্যাটা কিন্তু খুব বেশি না, আবার খুব কমও না। কিন্তু যদি আপনাকে এখান থেকে একটা এমসিকিউ এর স্টেম দিতে পারে যে ম্যাক্সিমাম পিসিওএস পেশেন্ট ডেভেলপ ডায়াবেটিস মেলাইটাস ইন দ্য লং টার্ম, এইভাবে যদি বলে তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এটা কিন্তু তখন ফলস হবে, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট না, এটা 10% পেশেন্টের ক্ষেত্রে এটা ডেভেলপ করে। আচ্ছা, আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ক্যান্সার, তারপরে হচ্ছে ইস্ট্রোজেন টনিক্যালি এলিভেটেড থাকছে, ডিসলিপিডেমিয়া, মানে লিপিড প্রোফাইলটা অনেকদিন অ্যাবনর্মাল থাকতে থাকতে একদম ডিসলিপিডেমিয়াই হয়ে গেল। তারপরে হাইপারটেনশন, বিভিন্ন মেটাবলিক সিনড্রোম গুলো দেখেন, যে ওবেসিটি, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, কার্ডিওভাস্কুলার করোনারি আর্টারি ডিজিজ, হ্যাঁ, হাইপারহিমোসিস্টেনেমিয়া, তারপরে ওবেসিটির কারণে স্লিপ অ্যাপনিয়া, আলটিমেটলি মর্টালিটি লেভেল বেশি। আচ্ছা, এখন তাহলে কি, আমরা কি, লেটস রিভিউ দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস। লেটস রিভিউ।
প্যাথোফিজিওলজিটা বোঝার পরে আমার মনে হয় আপনারা যে বায়োকেমিক্যাল চেঞ্জেস সেটা আর মুখস্থ করতে হবে না, আপনি যদি একটু ভালো মতো বুঝে যান, আমি যদি বোঝাতে পারি। আচ্ছা, তাহলে দেখেন, একবার দেখেন অ্যান্ড্রোজেন কি হবে। এখন সবাই বলতে পারবেন না অ্যান্ড্রোজেন বাড়বে, কেন বাড়বে এখানে বলি। এলএইচ, এলএইচ যেহেতু বাড়ে, সেহেতু এখানে ওভারি থেকে বাড়ছে। আবার হচ্ছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনও বেশি আসে, সো এটা অ্যান্ড্রোজেন বাড়লো। তবে ইনসুলিন কেন বাড়ছে? যেহেতু পেশেন্টের ইনসুলিন রিসেপ্টর জিন সমস্যা হয়, সো ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে। রেজিস্ট্যান্স গ্রো করলো মানে ইনসুলিন কাজ করতে পারলো না, ফলে ব্লাডে ইনসুলিনের লেভেলটা বেড়ে গেল। তারপরে লিপিডের পরিমাণটাও বাড়ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, লিপিড, হাইপারলিপিডিমিয়া, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড। তারপরে সেরাম ইস্ট্রোজেনটা বাড়ছে। এখানে মনে রাখতে হবে যে ইস্ট্রোজেন কিন্তু এখানে দুই রকমের ইস্ট্রোজেনই বাড়ে। একটা হচ্ছে ইস্ট্রাডায়োল বা E2, হ্যাঁ, আর একটা হচ্ছে ইস্ট্রোন বা E1। তো এখানে দুইটাই বাড়ে, কেন বাড়ে, কোনটা কিভাবে বাড়ে সেটা একটু মনে রাখতে হবে। সেটা কেন, যে আমরা জানি যে পিসিওএস পেশেন্ট অনেক সময় ওবেজ হয়। তো যখন ওবেজ হয়, মানে কি হাইপার অ্যান্ড্রোজেনিজম থাকে এই পেশেন্ট গুলার। অ্যান্ড্রোজেন কি হয়, অ্যান্ড্রোজেন ফ্যাটে যাই, ফ্যাটে, পেরিফেরাল ফ্যাটে অ্যান্ড্রোজেনটা কনভার্সন হয়ে ইস্ট্রোনে পরিণত হয়, যেটাকে বলে E1। হ্যাঁ, তাহলে ইস্ট্রোনের পরিমাণ বাড়লো। আবার হচ্ছে এলএইচ যেটা, সেটা থেকা সেলের উপর কাজ করে অ্যান্ড্রোজেন প্রোডাকশন করে। এই অ্যান্ড্রোজেনটা ওভারিয়ান ফলিকুলার গ্রানুলোসা সেলে যে ইস্ট্রাডায়োল প্রোডাকশন করে, তাহলে হচ্ছে সেরাম ইস্ট্রাডায়োল এবং ইস্ট্রন দুটাই বাড়ছে। আরেকটা কি, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন কেন বাড়ছে? গনাডোট্রপিন রিলিজিং হরমোন পালসিটিভিটি রাইজ করে, এই জন্য প্রোল্যাকটিন বাড়ছে। এলএইচ বাড়ছে, এলএইচ কেন বাড়ছে সেটা বলেছি, মেইন কজ হচ্ছে গনাডোট্রপিন রিলিজিং হরমোন বেড়ে যাওয়া। এছাড়াও ইস্ট্রোজেন বেশি থাকার কারণে আবার পজিটিভ ফিডব্যাক দিয়ে এলএইচ বাড়ে। আর হাইপার হোমোসিস্টেনেমিয়া থাকে। এখন দেখেন এফএসএইচ কি হয়। আপনারা তো এখন আশা করি খুব ভালো মতোই বুঝতে পারছেন এফএসএইচ কমে। এফএসএইচ কেন কমে? এই যে ইস্ট্রোজেন বেড়ে যায় সেটা নেগেটিভ ফিডব্যাক দেয়। তারপর হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন গুলা কমে যায়, কারণ কি অ্যান্ড্রোজেন বলেন সেটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিনের সাথে বাইন্ড করলো, ফলে ফ্রি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন কমে গেল। আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কেন কমে? দেখেন এই পেশেন্ট গুলার তো অ্যানওভুলেশন হয়। ওভুলেশন যখন হয় না, নর্মাল সাইকেলে কি হয়, যখন ওভুলেশন হয়ে যায় তারপরে লুটিয়াল ফেজ শুরু হয়, কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়, সেখান থেকে লুটিয়াল ফেজে এলএইচ এর প্রভাবে অনেক অনেক প্রজেস্টেরন বাড়তে থাকে। তো এখানে তো ওভুলেশনই হয় না, তাহলে হচ্ছে লুটিয়াল ফেজটাই আসে না, তো কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন কিভাবে সিক্রেট হবে? হ্যাঁ, তাহলে আমরা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে বায়োকেমিক্যাল চেঞ্জ গুলো, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এমসিকিউ বলেন, এসবিএ বলেন, এখান থেকে প্রশ্ন আসে। তা এখন যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে আশা করি আপনাদের আর মুখস্থ করতে হবে না, আপনারা এমনি বলতে পারবেন। তবে আরেকবার রিভাইজ দিতে হবে আপনাদেরকে। আচ্ছা, এখন কি বলছি, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন দেখেন, একটা পিসিওএস পেশেন্ট আপনি সাসপেক্ট করলেন যে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার নিয়ে একটা পেশেন্ট আসলো আপনার কাছে। সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট হতে পারে বা রিপ্রোডাক্টিভ এজের একটা পেশেন্ট এসে বলছে যে আমার তো মাসিক অনিয়মিত হচ্ছে। তারপরে বলছে যে আমি তো মোটা হয়ে যাচ্ছি। তারপর আপনি দেখলেন পেশেন্টটার যে হার্সুটিজম আছে, হ্যাঁ, একনি আছে। তখন পেশেন্টকে আপনি তো ইনভেস্টিগেশন দিয়ে কনফার্ম হবেন যে এটা পিসিওএস কিনা। তো কি ইনভেস্টিগেশন করবেন? দেখেন আলট্রাসোনোগ্রাম। প্রথমেই আপনি সবার প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম করবেন। সিম্পল আলট্রাসোনোগ্রাম দিয়েই কিন্তু একটা পিসিওএস পেশেন্টকে ডায়াগনোসিস করা যায়। করা যায় কিভাবে? টিভিএস, দেখেন এটা একটা টিভিএস এর ফিচার, আপনাকে দেখাচ্ছি। ট্রান্সভেজানাল সোনোগ্রাফি করলে ওভারির প্যাথোলজি গুলা খুব ভালো বোঝা যায়। হ্যাঁ, তো এই দেখেন এটা একটা ওভারি। এই ওভারিতে এই যে একটা সিস্ট, এই যে একটা সিস্ট, এই যে একটা সিস্ট, এইভাবে অনেকগুলো সিস্ট কর্টেক্স বরাবর, মানে ওভারির চারপাশে বাইরের দিকে অনেকগুলো সিস্ট পেরিফেরালি পার্ল স্ট্রিং অ্যাপিয়ারেন্সে থাকবে। হ্যাঁ, একটা মানে মুক্তার মালার মতো, দেখেন ছোট বড় মুক্তার মালা যেভাবে থাকে সেভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে থাকবে। এটা কিন্তু মেডুলা বা অন্য যেখানে সেখানে হ্যাপাজার্ডলি থাকবে না। এবং সাইজ গুলা দেখবেন, এখানে যে 12টা বা তার বেশি ফলিকল, এবং এটার সাইজ হবে 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে। তাহলে এটা হলো টিভিএস। তো এখন একটা প্রশ্ন আপনাদের বলতে মানে আসতে পারে যে একটা অ্যাডোলেসেন্ট পেশেন্ট যে আনম্যারিড, তাকে কি আপনি
টিভিএস করবেন না, তাকে আপনারা টিভিএস করবেন না, সেক্ষেত্রে সনোগ্রাফি যে অ্যাবডোমিনাল সনোগ্রামটা করলেই এনাফ, কিন্তু সেটা খুব ভালোভাবে ভালো রেজলিউশনের একটা মেশিন দিয়ে আপনারা দেখবেন। যেহেতু পেশেন্ট ওবেস থাকে সেখানে কিন্তু একটু ডিফিকাল্টি হতে পারে সেটা খুব ভালো মতো ইভালুয়েট করতে। ঠিক আছে, এছাড়া আমরা কি কি দেখবো, এফএসএইচ মানে বিভিন্ন হরমোন লেভেল দেখবো। দেখেন এফএসএইচ কি হবে, আমার মনে হয় এতক্ষণ আপনারা বুঝতে পারছেন। এফএসএইচ কমবে, এলএইচ কি হবে, বাড়বে। টিএসএইচ, টিএসএইচটা আমরা কেন করব, যে হাইপোথাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম সেটা এক্সক্লুড করার জন্য আমরা টিএসএইচটা করব। হ্যাঁ, যেহেতু পেশেন্টের একটা ডিডির মধ্যে আমরা বলেছিলাম থাইরয়েড অ্যাবনর্মালিটি, তো সেটা এক্সক্লুড করার জন্য আমরা টিএসএইচ করে দেখতে পারি। তারপরে টেস্টোস্টেরন লেভেল এটা বাড়বে, প্রোল্যাকটিন সেটাও বাড়বে, তারপরে এই যে ডাইহাইড্রো এপিএন্ডোস্টেরন সালফেট এগুলো টেস্ট মানে অ্যান্টিজেন এগুলো বাড়বে, 70 আলফা হাইড্রোক্সিপ্রোজেস্টেরন সবই বাড়বে। আর এখানে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে টেস্টোস্টেরন মানে অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন তো বাড়ে। এখন অনেক রকমের অ্যান্ড্রোজেন আছে, তার মধ্যে কোন অ্যান্ড্রোজেনটা মেইনলি বাড়ে সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। ইনভেস্টিগেশন যখন ডিটেলস যে বলা আছে ওখানে অবশ্যই দেখবেন যে অ্যান্ড্রোস্টেনিডিয়নটা বাড়ে মেইনলি। হ্যাঁ, এটাও একটা সিঙ্গেল বেস্টের আপনাদেরকে দিয়ে দিতেই পারে যে কোন অ্যান্ড্রোজেনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টেনিডিয়ন। এখন আসছি কোথায়, যে গ্লুকোজ টলারেন্স টেস্ট কি হবে, গ্লুকোজ কিন্তু বাড়বে, কারণ ওজিটিটি করে দেখলে আপনারা ফাস্টিং ব্লাড গ্লুকোজটা বেশি পাবেন। ঠিক আছে, আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স টেস্ট আপনারা পাবেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স পাবেন, মানে আপনারা অনেক সময় কিন্তু এটা তো গ্লুকোজ মাপবেন ব্লাডে, এছাড়াও কিন্তু ইনসুলিনও মেজার করা যায়। ইনসুলিন মেজার করলেও দেখবেন যে নর্মাল লেভেলের যে ইনসুলিনটাও হাই থাকবে, যেহেতু তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, এবার লিপিড প্রোফাইল করে দেখবেন যে আপনার যে এইচডিএল সেটা কমে গেছে, এলডিএল, তারপরে কোলেস্টেরল, তারপর ট্রাইগ্লিসারাইড এগুলো বেড়ে গেছে। এগুলো হচ্ছে সাপোর্টিভ টেস্ট। তাহলে আলট্রাসোনোগ্রাম এটা হচ্ছে ডেফিনিটিভ টেস্ট হিসেবে আমরা বলতে পারি, বা গোল্ড স্ট্যান্ডার্ড যদি বলি তাহলে, গোল্ড স্ট্যান্ডার্ড না কিন্তু মানে এটা একটা নন ইনভেসিভ ডেফিনিটিভ একটা টেস্ট হচ্ছে আলট্রাসোনোগ্রাম। আর একদম হচ্ছে ল্যাপারোস্কোপি যেটা, সেটাতে একদম ক্যারেক্টারিস্টিক ফিচার পাবো। ল্যাপারোস্কোপি করলে একদম আমরা যে এক্সাক্ট ফাইন্ডিংটা ওটা একদম অবশ্যই কনফার্মেটরি পাবো। সেটা কি, যে হচ্ছে প্যাথোলজি গুলা, ওভারিয়ান যে প্যাথোলজি সেটা আমরা ল্যাপারোস্কোপি করলে পাবো। সে একটা ছবি আমি অলরেডি প্যাথোলজি স্লাইডে দেখিয়েছি, আমি একবার রিক্যাপিচুলেট করে ফেলি। এই দেখেন, এই যে এটা কিন্তু একটা ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং, এটা আমরা দেখেছিলাম কি এটা ইউটেরাস, আর এটা হচ্ছে বায়োল্যাটারাল ওভারি। এখানে বায়োল্যাটারাল ওভারিয়ান এনলার্জমেন্ট থাকবে। হ্যাঁ, এবং হচ্ছে এই যে প্যাথোলজি গুলো আমরা দেখতে পাবো যে থিক হয়ে গেছে, এনলার্জড হয়ে গেছে, ক্যাপসুল পার্লি হোয়াইট হয়ে গেছে, মাল্টিপল সিস্ট বাইরে থেকে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক ফাইন্ডিং, কনফার্মেটরি এটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে ইনভেস্টিগেশন মোটামুটি এতটুকু জানলেই চলবে। আর ম্যানেজমেন্ট, পার্ট ওয়ানের জন্য আসলে ম্যানেজমেন্ট সম্পর্কে এটা শুধু পিসিওএস বলে না, সবার জন্যই এটা সেম। সেটা হচ্ছে ডোজ, ডিউরেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো খুব বেশি লাগে না। কি লাগবে, যে কি কি ড্রাগ ইউজ করা হয়, আর সেই ড্রাগগুলা যেহেতু প্যাথোফিজিওলজি, কিন্তু এফসিপিএস প্যাটার্নের জন্য যে কোনো জিনিসের প্যাথোফিজিওলজি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকই ইম্পর্টেন্ট। যেটা আমরা এমবিবিএস লেভেলে অনেক সময় হচ্ছে আমরা স্কিপ করে আসি, যে আচ্ছা থাক এটা অনেক কঠিন লাগছে দরকার নেই। হ্যাঁ, অনেকেই আমরা স্কিপ করে আসি, কিন্তু এফসিপিএস প্যাটার্নের জন্য প্যাথোফিজিওলজিটাই পড়তে হয়, অনেক ভালো মতো পড়তে হয়। তো আমরা যখন প্যাথোফিজিওলজি জানবো তখন এই যে যে ড্রাগগুলো ইউজ করব সেটা কোন প্যাথোফিজিওলজির এগেইনস্টে কাজ করবে, কোন ড্রাগ কোন জিনিসের উপরে কাজ করবে, এই জিনিসটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে, এটা কনসেপশন ক্লিয়ারের জন্য মনে রাখতে হবে। তো এখন হচ্ছে ট্রিটমেন্ট অপশনের মধ্যে প্রথমে যদি বলি সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কি করতে হবে, ওয়েটটা অপটিমাইজেশন করতে হবে। মানে যদি লিন অ্যান্ড থিন থাকে তাহলে ওয়েট গেইন করতে হবে, আর যদি ওবেস থাকে অবশ্যই ওয়েট লস করতে হবে। ওয়েট লস যদি করে এটাই হচ্ছে একদম সবচেয়ে ভালো একটা উপায়, যার মাধ্যমে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আসবে। বিএমআইটা নর্মাল হলে পেশেন্টের যে অ্যানোভুলেশন হচ্ছিল, অলিগোভুলেশন হচ্ছিল, সেই ডিস্টারবেন্স গুলো কমে আসবে, যেহেতু হাইপার অ্যান্ড্রোজেনিজম এগুলো কমে যাবে। হ্যাঁ, অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন প্রোডাকশন এই যে বেশি বেশি লেভেলে সব হচ্ছিল সেগুলো কমে যাচ্ছে, ইস্ট্রোজেনের পরিমাণটা তখন নর্মাল হয়ে যাচ্ছে, ফলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে না, বরং ওভুলেশন হচ্ছে। হ্যাঁ, ওভুলেশন হবে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিটা কারেকশন হয়ে যাবে। তাহলে অবশ্যই পেশেন্টকে বলবো আমরা আহ মানে ওয়েটটাকে অপটিমাইজেশন করতে। হ্যাঁ,
কাউন্সিলিং করতে হবে এখানে খুব ভালোভাবে, যে আপনি ওয়েট কমায় আনেন, আপনার যে সমস্যা এমনিতে অটোমেটিক্যালি ওষুধ ছাড়াই অনেকটাই ভালো হয়ে যাবে। এভাবে কাউন্সিলিং করতে হবে, এবং কোনো তাড়াহুড়া না, পেশেন্টকে ভয় দেখাবেন না যে আপনি তাড়াতাড়ি কমান। যেহেতু তাকে অ্যাসিওর করতে হবে যে আপনার ওয়েটটা আস্তে আস্তে বেড়েছে, আপনি আস্তে আস্তেই কমান, কিন্তু কমান। আচ্ছা, এরপরে যেটা মেটফর্মিন। মেটফর্মিন আমরা কেন দিই? এটা দেই হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার হিসাবে। আমরা জানি মেটফর্মিন ইনসুলিন সেন্সিটাইজার হিসাবে কাজ করে। তো এখানে কি হয়, পিসিওএস এ যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে, তো আমরা মেটফর্মিন দিয়ে ইনসুলিনের সেন্সিটাইজেশনটা বাড়ানোর চেষ্টা করি। এছাড়াও এটা হচ্ছে ওয়েট রিডাকশনে হেল্প করে, বিএমআই নর্মালে আনতে কিছুটা সাহায্য করে। এরপরে কি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এইটা আমরা কাদেরকে দিব? রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একটা পেশেন্ট আসলো যাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি আছে, তো তাদেরকে আমরা চেষ্টা করব সবার প্রথমে মেনস্ট্রুয়াল যে ইরেগুলারিটি সেটা কারেকশন করার জন্য। তো এখানে যেহেতু ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, সেখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আছে, এগুলো হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সেসের যে অ্যাবনর্মালিটি সেটাকে কারেকশনে হেল্প করে। ফলে পেশেন্টের নিয়মিত মাসিকটা চালু হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটির যে প্রবলেম সেটাও অনেকটা হচ্ছে কারেকশন হয়ে আসতে চাই। আর প্রজেস্টিন তাহলে আমরা কাদেরকে দিব? প্রজেস্টিন তাদেরকেই দিব যারা অ্যাডোলেসেন্ট পেশেন্ট আসবে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি নিয়ে, তাদেরকে আমরা প্রজেস্টিন দিব। তাদেরকে কিন্তু আমরা সরাসরি ইস্ট্রোজেন কন্টেইনিং পিল দিব না। কেন দিব না? কারণ ইস্ট্রোজেনের বোনস এর উপরে একটা ইফেক্ট আছে। কি ইফেক্ট? এটা কিন্তু বোনস এর ম্যাচুরেশন করে, এপিফ্যাসিয়াল যে লাইনটা সেটা ক্লোজার করে দেয়। তো এপিফ্যাসিয়াল লাইন যখন ক্লোজ হবে, তখন কি হবে, যে এপিফ্যাসিয়াল লাইন ক্লোজ হয়ে গেলে পেশেন্টের যে হাইটটা সেটা কমে যাবে। হ্যাঁ, সে কারণে এটা। আর অ্যান্টি অ্যান্ড্রোজেন কেন দিচ্ছি? অ্যান্টি অ্যান্ড্রোজেন আমরা দিব হচ্ছে পেশেন্টের যে হাসুটিজম, একনি, এইসব কমানোর জন্য। সাপোর্টারেন অ্যাসিটেট, স্পাইরোনোলেকটোন, তারপরে হচ্ছে ফ্লুটামাইড, এইসব ড্রাগ আমরা এখানে ইউজ করতে পারি। এবং এখানে কাউন্সিলিং করতে হবে যে আপনাকে আমরা এই ড্রাগগুলো দিচ্ছি, কিন্তু আপনার যে এই রাতারাতি পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না। আহ, কমপক্ষে 6 মাস আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে হার্সুটিজম কমানোর জন্য। আচ্ছা, আর একটা কি, ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ কাদেরকে দিব? যারা ইনফার্টিলিটি নিয়ে আসে এবং যারা বাচ্চা নিতে চায়, তাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিব। এটা ফার্মাকোলজিতে খুব সুন্দরভাবে পড়তে হবে কি কি ড্রাগ, লেট্রোজল, ক্লোমিফেনসাইডেট, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু বর্তমানে লেট্রোজলটা প্রিফারেবল। কেন? লেট্রোজলে টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি চান্সটা কম। আর ক্লোমিফেনসাইডেট দিলে কিন্তু একটা কমন সাইড এফেক্ট হয়, সেটা ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। এটা মোটামুটি একটা ইমার্জেন্সি কেস হয়ে দাঁড়ায়, যে এসআইটিস হয়ে যায়, ওভারিয়ান ফলিকল গুলো অনেক বড় হয়ে যায়, তখন পেশেন্টের একটু প্রবলেম হয়। আর আরেকটা কি, লাস্ট অপশন যেটা সার্জারি, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করব। হ্যাঁ, বা অনেক পেশেন্টকে আমরা অপেক্ষা করতে চাচ্ছি না, যে অনেক এজড হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি চাচ্ছি যে বাচ্চাটা হোক, তখন হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করলে ল্যাপারোস্কোপির মাধ্যমে ওভারির যে ক্যাপসুলটা ঠিক হয়ে যায়, ওভুলেশন হতে পারে না, তখন ড্রিলিং করলে দেখা যাচ্ছে কয়েকটা, চারটা থেকে, প্রত্যেকটা ওভারাতে 4টা থেকে 6টা আমরা ড্রিলিং এর মাধ্যমে ফুটা করি। মানে 2 থেকে 4 মিলিমিটার, তার বেশি না। হ্যাঁ, এরকম ডেপ্থের একটা করে ফুটা করি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যে পিসিওএস এর উপরে একটা ক্রস আলোচনা। এটাই হচ্ছে একটা টোটাল। হ্যাঁ, তাহলে সবার প্রথমে আমি একবার হচ্ছে রিক্যাপিচুলেট করে দিব। এই যে এটা কি একটা এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার, ডায়াগনোসিসের 3টা ফিচার: হাইপার অ্যান্ড্রোজেনিজম, তারপরে ওলিগো অ্যান্ড অর অ্যানোভুলেশন, আর হচ্ছে পলিসিস্টিক ওভারি। 3টার মধ্যে যে কোনো একটা থাকবে। প্যাথোলজিতে হচ্ছে ওভারি সাইজ এনলার্জড হয়ে যাচ্ছে, ক্যাপসুল থিক পার্লি হোয়াইট হচ্ছে, এবং কর্টেক্সে অনেকগুলো মাল্টিপল সিস্ট দেখতে পাচ্ছি। হিস্টোলজিতে দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাপসুলটা অনেক থিকেন্ড হয়ে যাচ্ছে, এবং টিউনিকা অ্যালবুজিনিয়া ক্যাপসুলের নিচে যে লেয়ারটা সেটা থিক হয়ে যাচ্ছে, এবং কর্টেক্সে অনেক সিস্ট দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে 12 বা তার বেশিটা সিস্ট। ক্লিনিক্যাল ফিচার তো বললাম, ওবেসিটি, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, ইনফার্টিলিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে হার্সুটিজম, অ্যাক্টিভ রিলিজম, এগুলো। আর প্যাথোফিজিওলজি 5টা আউটলাইনে আমরা আলোচনা করেছি। হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সেসে অ্যাবনর্মালিটির কারণে এলএইচ ইস টু এফএসএইচ রেশিও বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যানোভুলেশন হচ্ছে, কারণ এলএইচ বাড়ছে, এফএসএইচ কমছে, এটার
কম্বাইন্ড ইফেক্টে অ্যানোভুলেশন হচ্ছে, তারপরে হচ্ছে পেশেন্টের ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকছে, লং টার্ম কিছু কনসিকুয়েন্স থাকছে, আর অ্যান্ড্রোজেন এক্সেস থাকছে হচ্ছে ওভারি এবং অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনের কারণে। আর ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা হচ্ছে টিভিএস করলাম অথবা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। এছাড়াও আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, ব্লাডে বিভিন্ন বায়োকেমিক্যাল প্যারামিটার আমরা দেখবো। কি কি প্যারামিটার, এফএসএইচ, এলএইচ, সেরাম টেস্টোস্টেরন লেভেল, ডাইহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন, ইস্ট্রোজেন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিলিন, এগুলো আমরা প্রোল্যাকটিন, টিএসএইচ, এগুলো দেখবো। আর হচ্ছে ম্যানেজমেন্ট কি, যে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন, সাথে সাথে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনের সাথে আমরা বিভিন্ন ড্রাগ ইউজ করতে পারি, যেমন মেটফরমিন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কম্বাইন্ড যেটা, তারপর হচ্ছে অনলি প্রোজেস্টিন ইউজ করতে পারি। এছাড়াও ইনফার্টিলিটির কেসে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ, এছাড়াও এগুলোতে কাজ না হলে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করতে পারি। এই তো সংক্ষেপে পিসিওএস আমাদের বর্ণনা হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোশ্চেন কিভাবে কোথা থেকে হতে পারে সেটা কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি, এটা ফাঁকে ফাঁকেই আলোচনা করেছি, এবং কি কি কোশ্চেন এসেছিল সেটাও আমি বলেছি। হ্যাঁ, এসবিএ কি এসেছিল, তারপরে একটা কোশ্চেন এসেছিল মোস্ট কনসিস্টেন্ট ফিচার কি, হাইপার অ্যান্ড্রোজেনিজম। হ্যাঁ, এগুলো কিন্তু হচ্ছে হাইপার অ্যান্ড্রোজেনিজম কি ফিচার, হ্যাঁ সেটা আসছিল, কনসিস্টেন্ট ফিচার কি, এভাবে কিন্তু আসে। তো সবশেষে আমাদের নিউরন এফসিপিএস পার্ট অন গাইনি এইড সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গাইনির উপরে আপনাদের কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য আমাদের প্ল্যান আছে। সেটা বেসিক ক্লাস হবে এবং দত্ত জেটকট রিলেটেড যা যা করতে হবে টেক্সট বুক বেস ক্লাসও আমরা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করব। সেটা কি, টোটাল আপনাদের 52টা ক্লাস থাকবে, 48টা ক্লাস টেস্ট থাকবে। 52টা ক্লাসের মধ্যে 25টা হচ্ছে বেসিক ক্লাস এবং দত্ত রিলেটেড ক্লাস 14টা, এবং 10টা থাকবে আপনাদের এসবি মাস্টার ক্লাস। 6 মান্থের একটা কোর্স, এখানে বায়োস্ট্যাটিক ক্লাস ইনক্লুডেড। এছাড়াও পেপার ফাইনাল পাবেন, আপনারা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আর প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস পাবেন। হ্যাঁ, বেসিক ক্লাস থাকবে, সাথে দত্ত জেটকটের ক্লাস থাকবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে দত্ত এডের জন্য তো আমরা 16টা ক্লাস নিব, এবং সাথে আপনার 16টা এক্সামও পাচ্ছেন, একটা মক টেস্ট পাচ্ছেন। আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে আপনারা একটা করে এই ক্লাসটা পাবেন। আমাদের এই ক্লাস শুরু হচ্ছে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে আগামী মাসের 9 তারিখে। আশা করি আপনাদেরকে সাথে পাবো। আমরা চেষ্টা করব আপনাদের এই করোনাকালীন সময়ে অনেকেই পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছে বা একটু ইয়ার মধ্যে আছে, তারপরে আমাদেরকে তো আসলে বসে থাকলে হবে না, পড়ালেখা চালাতেই হবে। আমরা যেহেতু ডক্টর, ডিউটিও করতে হবে, পড়ালেখাও করতে হবে, এটাই আমাদের বাস্তবতা। তো আশা করি আমরা আপনাদের পাশে থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি। ক্লাস কি শেষ ম্যাম? ক্লাস শেষ, ক্লাস শেষ। ওকে, হুম, ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে।